দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রামে জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে নিয়মিত অভিযানের পরও কাটেনি সংকট, বাড়ছে গ্রাহকদের ভোগান্তি। সরকার যে মনিটরিং এ যাদেরকে নিয়োগ করেছেন তারা ঠিকমতো কাজ করছেন না বলে আমার মনে হচ্ছে। প্রত্যেকটা পাম্পে বাংলাদেশের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসে ইন্সপেকশন করুক। আই ক্যান চ্যালেঞ্জ, অবশ্যই এখানে কোনো না কোনো ফাঁকফুকর এটা রাখছে। হামের উপসর্গ নিয়ে বন্দনগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক শিশু, প্রকোপ বাড়তে থাকায় দুশ্চিন্তায় অভিভাবকরা। আমানত ফেরত সহ বিভিন্ন দাবিতে আজও একীভূত হওয়া 5 ব্যাংক গ্রাহকের বিক্ষোভ, টাকা তুলতে না পেরে বিপাকে ভুক্তভোগীরা। 6 মাস যাবত এই 2 দিন একদিন পরে পরে ঘুরতেছি, ওনারা টাকা দিচ্ছেন। আমরা সাধারণ জনগণ রাস্তায় চলে এসেছি, কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে পেট্রোল পাম্পে অভিযান এবং তদারকির পরও পাল্টাচ্ছে না চিত্র। জ্বালানি তেল নিতে ভোগান্তির শেষ নেই। শুধু মার্চ মাসেই 124 দফা অভিযানে গোপনে মজুত করা 31,000 লিটার জ্বালানি তেল জব্দ এবং 25টি মামলা হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমায় সংকট কাটছে না পেট্রোল পাম্প মালিকরা। জ্বালানি তেল মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টিসহ নানা অভিযোগ করে আসছে গ্রাহকরা। তদারকি করতে নামানো হয় ট্যাগ কর্মকর্তা। পাশাপাশি চট্টগ্রাম ওয়াসা এলাকার এই পেট্রোল পাম্পে দুপুরে ঝটিকা অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই। প্রদর্শিত তালিকা অনুযায়ী পেট্রোল, অকটেন ও ডিজেলের মজুদ এবং সরবরাহের পরিমাণ যাচাই করেন তারা। জ্বালানি তেল নিতে আসা চালকদের অভিযোগ শোনেন। হাজার হাজার লিটার তেল আবিষ্কার হচ্ছে, বিভিন্ন জায়গায় মজুদারির চেষ্টা চলছে। এগুলোর বিরুদ্ধে আমরা অভিযান করেছি বলেই আমরা এখন একটু সচেতনতা দেখতে পাচ্ছি এবং আমরা মানুষকেও বলছি আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু তেলই নেন। ক্যালিব্রেশন চার্ট, তারপরে নোজেলগুলা ভেরিফিকেশন আছে কিনা, সেই সমস্ত জিনিসগুলো অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে প্রসিকিউশন দেওয়া হচ্ছে এবং অনেক সময় সতর্ক করা হচ্ছে তাদের। গত কয়েকদিন ধরেই চট্টগ্রামে পেট্রোল পাম্পে চলছে তদারকি ও অভিযান। মজুত করা 31,000 লিটার জ্বালানি জব্দ, 5,15,000 টাকা জরিমানা এবং মামলা হয়েছে 25টি। প্রশাসনের এই উদ্যোগ ইতিবাচক বললেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না বলে অভিযোগ চালকদের। জ্বালানি নিতে ভোগান্তিও বাড়ছে দিন দিন। আছে কি নাই এটা তো আসলে আমরা নিজেরাও জানি না, কারণ পেট্রোল পাম্পে ঢুকতে দেয় না। তো সেক্ষেত্রে মনিটরিং যারা করছে তারা কতটুকু মনিটরিং করতেছে। সরকার যে মনিটরিং এ যাদেরকে নিয়োগ করেছেন তারা ঠিকমতো কাজ করছেন না বলে আমার মনে হচ্ছে। প্রত্যেকটা পাম্পে বাংলাদেশের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসে ইন্সপেকশন করুক। আই ক্যান চ্যালেঞ্জ, অবশ্যই এখানে কোনো না কোনো ফাঁকফুকর এটা রাখছে। ডিপো থেকে সরবরাহ পর্যাপ্ত নয় বলছে পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও রেশনিং পদ্ধতিতে অল্প পরিমাণ তেল দেয়ায় ক্ষুব্ধ চালকরা। যখন আমাদেরকে আবার ডিপো অ্যাভেলেবেল তেল দিবে তখন আমরা ওনাদেরকে অ্যাভেলেবেল তেল দিয়ে যাব। যেভাবে সুবিধা হচ্ছে গ্রাহকের, ওইভাবে আমরা দিয়ে যাচ্ছি। চাহিদা অনুসারে ডেলি 3 গাড়ি, নর্মালি 3 গাড়ি, ওখানে পাচ্ছি যে 1 গাড়ি, হাফ গাড়ি। চাহিদা তো কখনো মিটানো যাবে না এরকম পাবলিকের। আগে ছিল ওয়াসার ভিতর থেকে আমরা আগে আসতাম, এখন এখান থেকে ইউটার্ন করে দিয়েছে আমাদেরকে। 2 ঘন্টা মতো এই লাইনে দাঁড়ানো আছে, আমাদের সময়টা লস না। আমাদেরকে তেলটা দিয়ে দিলে আমরা আর আসবো না। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। চট্টগ্রাম থেকে শুরুতেই আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, কি অবস্থা দেখছেন পাম্পগুলোতে? এখনো রেশনিং পদ্ধতিতে ডিজেল দেয়া হচ্ছে কিনা? আসলে মূলত যেই সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে সরকারি, তারা একরকম তথ্য দেয়। আমরা কিন্তু আসলে পেট্রোল পাম্পগুলোতে এসে কিন্তু আরেক ধরনের তথ্য পাই। অর্থাৎ সরকারের পক্ষ থেকে যেখানে বলা হয়েছে যে তাদের কোনো ধরনের অকটেন কিংবা ডিজেলের মানে ঘাটতি নেই, সেখানে কিন্তু আমরা এখানে এসে দেখছি যে তারা বলছেন তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা কিন্তু আসলে অকটেন কিংবা তাদের যে জ্বালানি সেটি তারা পাচ্ছেন না। আমি যেই পেট্রোল পাম্পটিতে রয়েছি সেটি সকালে তারা 9,000 লিটার অকটেন তারা পেয়েছেন এবং সেই অকটেনটুকুই
তারা তাদের যে রেশনিং পদ্ধতি, সরকার যে পদ্ধতি বা সরকার যে নিয়মটি আসলে বেঁধে দিয়েছে সেই নিয়ম বেঁধেই কিন্তু তারা কিন্তু সেই তাদের যে জ্বালানিটি সেটি সরবরাহ করছে। তবে এই যে পাম্পে সেখানে কিন্তু আসলে কোনো ধরনের ডিজেলের কোনো ঘাটতি নেই, সেক্ষেত্রে ডিজেল তারা স্বাভাবিকভাবেই দিচ্ছেন। তবে অকটেনের যেই সমস্যা সেটি কিন্তু আসলে আমরা দেখছি যে এখানে যারা রয়েছেন তারা আসলে বলছেন যে তারা যেমন পর্যাপ্ত পরিমাণে তারা চাহিদা মতো পাচ্ছে না, সেক্ষেত্রে তাদেরকে বারবার একাধিকবার বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে তাদেরকে যেতে হয়। আমরা জেলা প্রশাসনের যে তথ্য কিংবা পেট্রোলিয়াম কর্পোরেশনের যে তথ্য সেটি হচ্ছে গত এক মাসেই তারা আসলে 124টির মতো অভিযান পরিচালনা করেছে, সেখানে 25টি মামলা হয়েছে। প্রায় 31,000 লিটার জ্বালানি তেল কিন্তু তারা জব্দ করেছে এবং একই সাথে কিন্তু প্রায় 5 লাখ টাকা তারা আসলে জরিমানা করেছে। সব মিলিয়ে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে নজরদারি রয়েছে, প্রত্যেকটি পাম্পগুলোতে ট্যাগ অফিসার দিয়েছে। কিন্তু আমরা দেখছি যে আসলে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ সেটি কিন্তু আসলে দিন দিন আসলে বাড়তে রয়েছে। সেটির কারণ হিসাবে আসলে তারা বলছেন যে তারা পর্যাপ্ত পরিমাণ, যেহেতু তারা বিভিন্ন কাজে বা কেউ রাইডার রয়েছেন, তারা আসলে পর্যাপ্ত এবং চাহিদা মতো তারা জ্বালানি পাচ্ছে না, সেক্ষেত্রে তাদেরকে ঘুরে ঘুরে বিভিন্ন পাম্পে গিয়ে গিয়ে তাদের যে জ্বালানি সেটিকে আসলে তাদেরকে সংগ্রহ করতে হচ্ছে। আমরা কিন্তু আসলে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ পাম্পে গিয়েছি, তারা সেখানে কিছু কিছু পাম্পে অকটেন দিচ্ছে, কিছু কিছু পাম্পে সেই অকটেনটুকু নাই। ফলে এখানকার যারা গ্রাহকরা রয়েছেন তারা আসলে একাধিক পাম্প ঘুরে ঘুরে যখন আসলে ক্লান্ত হয়ে অন্য একটি পাম্পে আসেন তখন দীর্ঘ লাইন, এবং সেই লাইন মারিয়ে যখন তারা আসলে মূল কাঙ্ক্ষিত যে পাম্প নিতে আসেন, তেল নিতে আসেন, অর্থাৎ সেখানেও কিন্তু আসলে দেখা যাচ্ছে তারা চাচ্ছেন 5 লিটার কিংবা তারা যেই অনুযায়ী আসলে চাচ্ছেন সেটি আসলে তারা পাচ্ছেন না। অর্থাৎ সরকার নির্ধারিত যেই আসলে রেশনিং পদ্ধতিতে দেওয়ার কথা বলছে সেটির কারণে আসলে এখানে খুব বাড়ছে। আমরা দেখছি দীর্ঘ লাইন, এবং সেই লাইন মারিয়েই কিন্তু আসলে যারা এখানকার গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে জ্বালানি সেটি তারা সংগ্রহ করছেন। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী শহীদুল সুমন। আমরা এবার একটু পার্বত্য অঞ্চলের জ্বালানি তেলের খবর জানবো। খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, আমরা কিছুক্ষণ আগেই শহীদুল সুমনের কাছ থেকে জানছিলাম চট্টগ্রামের চাহিদা অনুযায়ী গ্রাহকরা তেল পাচ্ছেন না। খাগড়াছড়ির কি একই চিত্র, নাকি কোনো ভালো খবর আপনি দিতে পারবেন? লুপা, তেলের যে সংকট সেটার কোনো ভালো খবর আমি দিতে পারছি না, কারণ এখানকার গ্রাহকদের যে ভোগান্তি সেটিতে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে তেলের সংকট খাগড়াছড়িতে দেখা দিয়েছে। এবং দেখছি যে ভোর থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ সারি দেখা যাচ্ছে পাম্পগুলোতে। সেখানে এই ফিরে যাওয়ার পিছনে যে তেলের গ্রাহকদের একটি ভোগান্তি, সেটি তাদের এতটা ক্ষোভের পর্যায়ে চলে গেছে, তারা এখন বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি এবং তদারকি খুবই দরকার হয়ে পড়েছে, এবং পাম্পগুলোতে কৃত্রিম সংকট করা হচ্ছে কিনা সে বিষয়টি তারা প্রশাসনের অভিযানের মাধ্যমেই তারা দেখতে চান। তো সবশেষ মিলে আমি এখন যে পাম্পটিতে দেখানোর চেষ্টা করছি, এটি খাগড়াছড়ি জেলা শহরের একটি পাম্প। ভোর থেকে এই পাম্পটিতে আমরা দেখেছি দীর্ঘ একটি যানজট ছিল, দীর্ঘ ভিড় ছিল, এখানে লম্বা লাইন ছিল, অনেকে তেল নিতে এসছে, তেল পায়নি। বিশেষ করে যারা মোটরসাইকেল চালক, সিএনজি চালক, মাহিন্দ্র চালক, তারা এখানে তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে তারা অনেকে খালি হাতে ফিরে গিয়েছেন, এবং দুপুরের পর থেকে পাম্পটি বন্ধ রয়েছে। ঠিক এই মুহূর্তে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি যে একজন গ্রাহক তেল নিতে আসছেন, তিনি তেল নিতে গিয়ে ঘুরে গিয়েছেন, ফিরে গিয়েছেন, এই মুহূর্তে আবারও এসে তিনি পাম্পে তেল করছেন। আসলে তেলের যে সংকট সেটি আপনি আসলে আমরা দীর্ঘদিন ধরে এই ক্রাইসিস ভোগ। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। হামের প্রকোপ ক্রমেই বাড়ছে চট্টগ্রামে। প্রতিদিন হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে হাসপাতালে। চট্টগ্রামে এখন পর্যন্ত 7 জন শিশুর হাম এবং 1 জনের রুবেলা শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 60 জনেরও বেশি। এদের মধ্যে বেশিরভাগই হামের টিকা নেয়নি। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে উপসর্গ নিয়ে ভর্তি শিশুদের নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস রুবেলা ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। হামের প্রকোপ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যেও। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, চট্টগ্রামে হাসপাতালগুলোর কি অবস্থা দেখছেন? নতুন করে হামে আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছেন কিনা, অভিভাবকরা কি বলছেন?
লোপা, নতুন করে আক্রান্ত বলতে আমরা যেটা দেখছি যে এখন পর্যন্ত চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে 8 জন শনাক্ত হয়েছে হামে, এবং শিশুদের ক্ষেত্রে যে জিনিসটা যে তথ্যটি আমাদেরকে বলা হচ্ছে যে 91 জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে, এবং চিকিৎসকরা বলছেন এই হামের উপসর্গ যখন দেখা যাবে তখন সাথে সাথে শিশুদের আইসোলেশনে নিয়ে যেতে হবে। পাশাপাশি স্বাভাবিক খাবারের যে খাবার সেটার পাশাপাশি যে তরল খাবার সেটা একটু বাড়াতে হবে, এবং যে যদি শ্বাসকষ্টটা বেড়ে যায়, জ্বর যদি না কমে, সেক্ষেত্রে তাৎক্ষণিক নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। যদি চিকিৎসকরা সেই সময়টিতে মনে করে যে সেই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা উচিত এবং বিশেষ যে চিকিৎসা সেবা হামের সেটা দেওয়া উচিত, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা নিতে হবে। আমরা হাসপাতালগুলোতে দেখেছি এরই মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামের জন্য আলাদা ইউনিট করা হয়েছে, বিশেষায়িত ইউনিট, যেখানে ভর্তির শিশু ওয়ার্ডের পাশেই এটা করা হয়েছে। সেখানে এই হাম উপসর্গ নিয়ে আসা বা হাম শনাক্ত হওয়া, যারাই প্রতিনিয়ত হামে আক্রান্ত হচ্ছেন বা উপসর্গ নিয়ে আসছেন, তাদের বিশেষ যে চিকিৎসা সেবা সেই চিকিৎসা সেবাটি সেখানে দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে হাম উপসর্গ যদি দেখা দেয় শরীরে আতঙ্কিত না হয়ে এটি আইসোলেশনের কথাটা তারা বারবার বলছেন, যেহেতু এটি ছোঁয়াছে সেজন্য আইসোলেশনের মধ্যেই যেন রাখা হয়, এবং পাশাপাশি যে চিকিৎসার যে ওষুধ যেগুলো চিকিৎসকের পক্ষ থেকে দেয়া হবে সেটা যেন নিয়ম মাফিক খাওয়ানো হয়, এবং যে জ্বর এবং যদি শ্বাসকষ্টটা বেড়ে যায় সেক্ষেত্রে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়ার যে বিষয়গুলো বলা হচ্ছে সেগুলোর প্রতি অভিভাবকদের বেশি জোর দিতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত যে সংখ্যা, সেই সংখ্যাটি শঙ্কার কারণ না হলেও সেই সংখ্যায় যে চিকিৎসা যার সাথে যারা জড়িত সিভিল সার্জন কার্যালয় থেকে বলা হচ্ছে যে খুব দ্রুতই টিকার কার্যক্রম সেটা শুরু করা হবে, এবং সেটা আগামী রবিবার থেকেও শুরু হবে, এমন তথ্যই কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে। এবং সেই টিকা কার্যক্রমে যাতে শিশুদেরকে যে নির্ধারিত বয়সসীমা দেওয়া রয়েছে সেই বয়সসীমার মধ্যে যেই শিশুরা রয়েছে তাদেরকে নিয়ে এসে যেন হামের টিকাটি দিয়ে দেওয়া হয় সেজন্য তারা জানিয়েছেন, এবং টিকার যে সরবরাহ সেই সরবরাহর বাড়ানো হয়েছে এমন তথ্যই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে, যাতে এই যে হাম, সেই হামকে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যেন খুব দ্রুত মোকাবেলা করা যায় সেজন্যই কিন্তু সব ধরনের যে প্রস্তুতি ব্যবস্থা গ্রহণ সেটাই কিন্তু করা হয়েছে। লোপা। আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের মতো একীভূত হওয়া 5 ব্যাংকের সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। ব্যাংকগুলোর প্রধান শাখার সামনে এই কর্মসূচি থেকে তারা অবিলম্বে ব্যাংক লেনদেন স্বাভাবিক করা এবং অব্যবস্থাপনা দূর করার আহ্বান জানান। টাকা তুলতে না পেরে সীমাহীন কষ্টের কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। প্রথম দিন চকবাজার এলাকায় বিক্ষোভের পর দ্বিতীয় দিন চট্টগ্রাম মহানগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে জড়ো হন একীভূত হওয়া 5 ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা। মানববন্ধন থেকে জমানো টাকা ফেরত দেয়া ও হেয়ার কাট বাতিলের দাবি জানান তারা। টাকা তুলতে না পেরে সীমাহীন কষ্টের কথা তুলে ধরেন। দীর্ঘ আজকাল 6 মাস যাবত এই 2 দিন 1 দিন পরে ঘুরতেছি, ওনারা টাকা দিচ্ছেন না। আমরা এই টাকার জন্য বহুত কষ্টে আছি। আমরা সাধারণ জনগণ রাস্তায় চলে এসেছি, কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। চাকরি বাকরি ফেলে, পরিবার সন্তান ফেলে রাজপথে নেমেছি। সমাধান যদি না হয় আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে। আমাদের জীবন যৌবনের উপার্জনের টাকা ব্যাংকে রেখেছে। এসব ব্যাংকে লেনদেন স্বাভাবিক করা, পরিচালনায় অব্যবস্থাপনা দূর করা এবং হেয়ার কাটের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান আমানতকারীরা। দাবি না মানলে এসব ব্যাংক অচলসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। সাউথ আফ্রিকা থেকে আমদানিকৃত যেটা হেয়ার কাট, এই হেয়ার কাট শব্দটা আমরা মেনে নিব না আমানতকারীরা। আমরা আশা করি বাংলাদেশ ব্যাংকের শুভ বুদ্ধির উদয় হবে, আমাদেরকে আর কষ্ট দিবে না, আমাদেরকে আর রাজপথে কষ্ট দিবেন না। যদি এটা কাল বিলম্ব করেন তাহলে আগামী 7 তারিখ বাংলাদেশ ব্যাংকের সামনে বিশাল গণসমাবেশের মাধ্যমে জবাব দেওয়া হবে। পরে বিক্ষোভ মিছিল করেন আমানতকারীরা। মিছিল নিয়ে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একটা ব্যাংকের মেইন অর্গান হচ্ছে আমানতকারী। আমানতকারী যদি সুরক্ষা না থাকে, সুরক্ষা দিতে না পারেন, তাহলে আপনি ব্যাংক চালাবেন কিভাবে? যদিও আপনারা এগিয়ে আসেন এবং টাকা পয়সা আবার ঠিকমতো জমা হয়, ব্যাংক ব্যবসা করার সুযোগ পায়, তাহলে অবশ্যই ব্যাংকটা আবার ঘুরে দাঁড়াবে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম নগর ছেয়ে যাওয়া ব্যানার, পোস্টার, বিলবোর্ড অপসারণে এবার নিজেই মাঠে নামলেন সিটি মেয়র। দুপুরে চকবাজার মোড়ে অভিযানে নিজেই সড়ক ও বিভিন্ন স্থাপনায় টাঙানো অবৈধ বিলবোর্ড উচ্ছেদ, ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেন।
নিজের ছবি সংবলিত ব্যানার পোস্টারও নিজ হাতে অপসারণ করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় এসব জঞ্জাল সহ্য করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। এ সময় ফুটপাত দখল করে মালামাল রাখা হকারদের সতর্ক করে দ্রুত দখল ছাড়ার নির্দেশ দেন। রাঙামাটির বাঘাইছড়িতে তরমুজের বাম্পার ফলনে হাসি ফুটেছে চাষিদের মুখে। গত কয়েক বছর মন্দাভাব থাকলেও এ মৌসুমে ভালো লাভের আশায় আছেন তারা। তবে সময়মতো কৃষি উপকরণ ও সহায়তা না পাওয়ায় অনেক জমি এখনও অনাবাদি বলে অভিযোগ চাষিদের। কয়েক বছরের মন্দা ভাব কাটিয়ে এবছর বাঘাইছড়ির মাঠ জুড়ে তরমুজের ব্যাপক ফলন। চাষিরাও বলছেন অনুকূল আবহাওয়া, সময়মতো সেচ এবং নিয়মিত পরিচর্যার কারণে গত 5 থেকে 8 বছরের মধ্যে এবারই ফলন সবচেয়ে ভালো। উৎপাদন ব্যয় তুলনামূলক বেশি হলেও বাজার দর অনুকূলে থাকলে ভালো মুনাফার আশা তাদের। গত বছর চেয়ে এবছর ভালো হয়েছে একটু। আমি 3 একর জমিতে চাষ করছি। ব্যাপারীরা এরা তো একটা 500 টাকা বেচে, 800 টাকা বেচে, 1000 টাকা বেচে, ওইরকমই। কারণ আমাদের ওইটা তো আমরা পাচ্ছি না। মোটামুটি গত বছর তুলনায় এবছর ইনশাল্লাহ ভালো হয়েছে। যদি বাজার দর ভালো থাকে আমরা লাভবান হতে পারবো বলে আশা করি আল্লাহর রহমতে। অর্থ সংকটের কারণে বাঘাইছড়ির অনেক জমি এখনও অনাবাদি। সরকারি সহায়তায় সার, উন্নত মানের বীজ ও কীটনাশক সরবরাহ নিশ্চিত হলে এখানেও চাষ সম্ভব বলছেন চাষিরা। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশজুড়ে সরবরাহ বাড়বে। তবে চলতি মৌসুমে সময়মতো কৃষি উপকরণ ও সহায়তা পাননি বলে অভিযোগ অনেক চাষির। অর্থের অভাবে সঠিক টাইমে আমরা বীজটা রোপণ করতে পারি না, কারণ বীজ পাওয়া যায় না। এখানে অনেক পরিশ্রমের মাধ্যমে বীজ আনতে হয় বা অর্থের অভাব থাকে। সরকারি তো কোনো পায়নি। এবছর বাঘাইছড়ির উপজেলায় 15 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 3 হেক্টর বেশি। সরকারের যে 4% সুদের ঋণের ব্যবস্থা আছে সেটা যদি একটু করে দেওয়া যায় তাহলে পরবর্তী বছরে এর আবারটা বৃদ্ধি পাবে। এবং এক্ষেত্রে আমরা যদি কোনো কিছু আমাদের সাথে যোগাযোগ করে তাহলে তরমুজ চাষের ব্যাপারে পরামর্শ, সেই সাথে কৃষি প্রাপ্তির বিষয়ে আমরা সার্বিক সহযোগিতা প্রদান করব। আল আমিন শিকদার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।